বাসর ঘরে বসে বরের জন্য অপেক্ষা করছি, কিন্তু বরের আসার কোনো খবরই নাই। পরিবারের পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে। ছেলে নাকি আমাকে আগে অনেকবার দেখেছে, সেই জন্য আর ঘটা করে দেখতে আসেনি। ছেলের পরিবারের লোকজন গিয়ে বিয়ের পাকা কথা দিয়ে আসে, কিন্তু আমি ছেলেকে দেখিনি আর দেখার প্রয়োজনও মনে করিনি। যেখানে আব্বু আম্মুর পছন্দ হয়েছে সেখানেই আমার আর দেখার প্রয়োজন নেই। তাদের পছন্দই আমার পছন্দ। রুমের চারিদিকে চোখ ভুলিয়ে দেখি রুমটা অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি। দেখে মনে হচ্ছে উনি খুব শৌখিন মানুষ। আমি কি ওনার সাথে মানিয়ে নিতে পারবো? আমি যে অগোছালো। কিছুক্ষণ পার দরজা খোলার শব্দে মাথা তুলে সেদিকে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্যার স্যার আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি? রুমটা লক করে বৃষ্টির কাছে এগিয়ে যেতেই বৃষ্টি বেড থেকে নেমে আমার সামনে দাঁড়াতেই আমি ওর গাল দুটি খুব শক্ত করে চেপে ধরি। তোর এই রূপের খুব অহংকার, তাই না? তোকে সেদিন প্রপোজ করেছিলাম বলে তোর সব বান্ধবীদের ডেকে কলেজের মাঠে দাঁড়িয়ে সবার সামনে আমাকে অপমান করেছিলি আর বলেছিলিস সুন্দর মেয়ে দেখলেই শুধু প্রেম করতে মন চাই, তাই না? টিচার হয়ে ছাত্রীকে প্রপোজ করতে আপনার একটুও লজ্জা করলো না? এমন টিচার কলেজে থাকলে আমরা কেউ আর কলেজেই আসবো না। সেদিনের পর থেকে আমি আর কলেজে যাইনি। 3 মাস নিজেকে ঘরবন্দি করে রাখি। তারপর একটু স্বাভাবিক হবার পর আব্বুর বিজনেসে জয়েন করি। কিছুদিন পর আব্বু আম্মুকে বলি আমার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছে। তারপর আমার আব্বু আম্মুকে পাঠাই তোদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে। আর আমার পাঠানো প্রস্তাবে তোর বাবা মাও রাজি হয়ে যায়। আমার সাথে তো সেদিন তোর এই রূপের অহংকারটাই দেখিয়েছিলিস, তাই না? এখন তোর এমন অবস্থা করব যে তোর এই রূপের অহংকার আজকের পর থেকে আমার কাছে আর থাকবে না। কথাটা বলে বৃষ্টির গাল ছেড়ে দিয়ে হ্যাঁচকা টান দিয়ে ওর শরীর থেকে শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলি। তারপর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওর উপরে উঠে ওর ঠোঁটজোড়া কামড়ে ধরি। ওর সারা শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে দেই। ওর উপরে এতদিনের জমিয়ে রাখা রাগগুলো ওর শরীরের উপর দিয়ে যাচ্ছে। প্লিজ স্যার, আমাকে ছাড়ুন। আমি যা সহ্য করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমার কান্নার আহাজারির শব্দ যেন ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না। হিংস্র প্রাণীর মতো খুবলে খুবলে খাচ্ছে আমার শরীরটাকে। ব্যথা সহ্য করতে না পেরে যখন চিৎকার দেই তখনই আবার আমার ঠোঁটজোড়া কামড়ে ধরে বন্ধ করে নেয়, যেন আর চিৎকার না করতে পারি। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাব। ব্লাউজের 2 পাশের হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে আর দাঁত দিয়ে কামড়ে কামড়ে ব্লাউজের সব কয়টা হুক খুলে বুকের মাঝে অজস্র কামড় দিতে থাকে। হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে হাত দুটি মুচড়িয়ে বিছানায় শক্ত করে চেপে ধরে। ভীষণ কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু চিৎকার করতে পারছি না। 2 চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে বালিশের মাঝে। সারা রাত আমার উপর অত্যাচার চালিয়ে শেষ রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন উনি, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। কামড় দেওয়া জায়গাগুলোতে খুব জ্বালাপোলা করছে আর অনেক ব্যথা করছে। পাখির কিচিরমিচির শব্দে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। পাশ ফিরে তাকাতেই দেখি রাক্ষসটার উপর হয়ে পড়ে আছে। ঘুম আসছে, ইচ্ছে তো করছে রাক্ষসটার মাথা ফাটিয়ে দিতে। পুরো শরীর আমার ব্যথা হয়ে আছে, চলার মতো একটু শক্তিও যেন নেই আমার মাঝে। শাওয়ার নিতে হবে, কিন্তু উঠেই তো দাঁড়াতেই পারছি না। কিভাবে শাওয়ার নিব? ওনার নড়ে চড়ে ওঠা দেখে ভয়ে ঘুমের ভান করে শুয়ে থাকি। উনি উঠে বসে আমার বুক থেকে শরীর আঁচল টেনে সরিয়ে দিয়ে কালকের কামড় দেওয়া জায়গাগুলোতে আলতো করে হাত বোলাতে থাকে। ক্ষত জায়গায় ওনার হাতের স্পর্শ পেয়ে আরো বেশি ব্যথা করছে। ভয়ে কিছু বলতেও পারছি না। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করছি। কিছুক্ষণ পর ওনার কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখি বেড সাইড টেবিলের ডয়ারে কি যেন খুঁজছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখি একটা ওয়েন্টমেন্ট হাতে নিয়ে ডয়ার বন্ধ করে এদিকে ঘুরে তাকাতেই আমি আবারও চোখ জোরে খিচে বন্ধ করে ফেলি। তারপর উনি আমার কাছে এসে ক্ষত জায়গাগুলোতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়ে শরীরটা ভালো করে ঝাঁকিয়ে দিয়ে ওয়াশরুমে ডাকে শাওয়ার নেওয়ার জন্য। ভীষণ রাগ হচ্ছে রাক্ষসটার উপর। সারা রাত রাক্ষসের মতো কামড়ে এখন এসেছে কাটা ঘায়ে মলম লাগাতে। লাগবে না আমার তোর ওই মলম, তোর মলম তুই লাগা, শালা হারামি রাক্ষস একটা। মনে হয় জীবনেও কিছু খাই নাই। প্রতিশোধ নেওয়ার জন্য আর কি কি করবে আমার সাথে আল্লাহই ভালো জানে। ও আব্বু, এ কোন রাক্ষসের হাতে তুইলা দিলা আমারে? এ তো আমাকে আজ তুই চিবিয়ে খাবে। ও আম্মু, তুমি কোথায়? আমাকে বাঁচাও এই রাক্ষসটার হাত থেকে। শাওয়ার শেষ করে বেরিয়ে দেখি বৃষ্টি এখনো শুয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। কি আর বলবে, হয়তো আমাকে গালাগালি করছে। চুল মুছতে মুছতে বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার,
এখনও শুয়ে আছিস কেন? শাওয়ার নিয়ে আয়, তারপর নিচে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি কর। আর বাসার সব কাজ এখন থেকে তুই একাই করবি। আমার মা আর বোনকে যেন কোনো কাজ করতে না দেখি আমি, বুঝেছিস? ওনার কথা শুনে এক লাফে শোয়া থেকে উঠে বসি। কথাগুলো শুনে আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে চোখ দুটো এক্ষুনি বেরিয়ে আসবে। আমি আর নাস্তা বানাবো কিভাবে? সম্ভব। এক কাপ চাও কখনো বানিয়ে খাইনি, আর কখনো রান্নাঘরের আশেপাশে গিয়েছিলাম কিনা সেটা তো মনেই পড়ছে না। বাসার সব কাজই তো মা একাই করতো, আমাকে কিছুই করতেই দিত না। আমি একা এত সব কাজ কি করে করব? কি হলো, কি ভাবছিস? শুকনো একটা ঢোক গিলে বললাম, স্যার আমি তো রান্না করতে পারি না। তাহলে কি করতে পারিস? তোর মা কি তোকে কিছুই শেখায়নি? শুধু খেতে শিখিয়েছে আর অহংকার করতে শিখিয়েছে। প্লিজ স্যার, আমাকে যা খুশি তাই বলেন, কিন্তু আমার মায়ের নামে বাজে কথা বলবেন না। আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখুন না স্যার, কাল রাতে কি অবস্থা করেছেন আমার। এই অবস্থায় আমি সবার সামনে কিভাবে যাব? আমায় দেখে কি আপনার একটুও মায়া হচ্ছে না? বৃষ্টির দিকে ভালো করে তাকিয়ে দেখি ওর গালে গলায় কামড়ের দাগগুলো লাল হয়ে আছে, আর ঠোঁট জোড়াও ফোলা, ঠোঁটের একপাশে অনেকটা কেটেও গেছে। শোন, তোকে দেখে আমার কোনো মায়াই হয় না। তোকে শাস্তি দিতে পারলেই আমার শান্তি। তোকে বিয়ে করে নিয়ে এসেছি বলে তুই এটা ভাবিস না যে তোকে নিয়ে সারা জীবন সংসার করব। যতদিন তোকে ভালো লাগবে ততদিন আমার কাছে রাখবো। আমার যখন মন ভরে যাবে তখন তোকে ডিভোর্স দিয়ে দিব। আজ মাফ করে দিলাম। কাল সকালে আমার মা ঘুম থেকে ওঠার আগে সব কাজ করে রাখবি, কথাটা যেন মনে থাকে। এখন শাওয়ার নিয়ে নিচে আয়, মা নাস্তা করার জন্য ডাকছে। হাতে থাকা টাওয়েলটা ওর মুখে ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। শালা হারামি, তোর জীবনেও ভালো হবে না দেখিস। কতক্ষণ বেডে বসে স্যারের 14 গোষ্ঠী যেখানে আছে সবাইকে বিনা সাবানে ধুয়ে দিতে লাগলাম। তারপর সাবান নিয়ে রেডি হয়ে নিচে নেমে সবার সাথে বসে নাস্তা করে নিলাম। স্যার বাদে স্যারের পরিবারের সবাই অনেক ভালো, আমাকে সবাই অনেক ভালোবাসেন। স্যারের আদেশ মতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসার সব কাজ করি, আর ইউটিউবে দেখে দেখে রান্নাটাও করি। প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু এখন আর হয় না। স্যারের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু উনি ওনার কথাই অটুট। আমাকে কিভাবে কষ্ট দেবে সেটাই ওনার একমাত্র লক্ষ্য। আমার কথা শোনার মতো ওনার কাছে কোনো সময়ই নেই। এভাবেই কেটে গেল 3 মাস। স্যারের দেওয়া শাস্তিগুলোতে এখন আর কষ্ট হয় না, সহ্য হয়ে গেছে। রাক্ষসটার সাথে থাকতে থাকতে কখন যে এই রাক্ষসটাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও তা বুঝতে পারিনি। রাতে অফিস থেকে ফিরে রুমে ঢুকে দেখি বৃষ্টি বেডে পা ঝুলিয়ে বসে কি যেন ভাবছে আর মিটিমিটি হাসছে। ওর সামনে গিয়ে ওর হাতে একটা পেপার ধরিয়ে দিলাম। এটা কিসের পেপার স্যার? ডিভোর্স পেপার। এটাতে একটা সাইন করে দাও, তারপর থেকে তুমি মুক্ত। এই রাক্ষসটার সাথে আর থাকতে হবে না তোমাকে। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি সাইন করে দিয়েছি, এখন শুধু তুমি সাইন করলেই হবে। পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে স্যারের পা দুটি শক্ত করে জড়িয়ে ধরি। প্লিজ স্যার, আমার সাথে এমনটা করবেন না। আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আপনার যত ইচ্ছা আরো তত শাস্তি দেন আমাকে, তবু আমাকে ছেড়ে দেন না স্যার। আমি যে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। খুব ভালোবাসি আপনাকে। সেদিন আপনাকে অপমান করে কলেজ থেকে বের করে দিয়ে আমিও যে অনেক অনুতপ্ত হয়েছিলাম। প্রিন্সিপাল স্যারকে অনেক রিকোয়েস্ট করি আপনাকে কলেজে ফিরিয়ে আনার জন্য। চেয়েছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে, কিন্তু প্রিন্সিপাল স্যার বলার পরেও আপনি আর কলেজে আসেননি। স্যার, আমাকে ক্ষমা করে দিন না প্লিজ, আমায় ভুল হয়ে গেছে। বৃষ্টি দুবাহু ধরে টেনে দাঁড় করালাম, ওর চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি বলছো? তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ স্যার, খুব 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 ভালোবাসি স্যার। বলো। আপনি কি মন থেকে ক্ষমা করে দিয়েছেন আমাকে? হ্যাঁ, ক্ষমা তো আরো অনেক আগে করে দিয়েছি। কি? তাহলে এই ডিভোর্স পেপার নিয়ে আসলেন কেন? স্যারের বুক থেকে একটু মাথা উঁচু করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই স্যারের চোখের দিকে। তোমার মনে আমার জন্য ঠিক কতটা জায়গা আছে সেই কথাটা জানার জন্য। এটা জানার জন্যই ডিভোর্স পেপার দেয় নাকি কেউ? আপনি জানেন ডিভোর্সের কথা শুনে আমার কতটা কষ্ট হচ্ছিল? আপনাকে বলে বোঝাতে পারবো না। এমন কি কেউ করে? আমি থাকবো না আপনার সাথে। স্যারের কাছ থেকে একটু দূরে সরে এসে বসলাম। আপনি আসলেই একটা রাক্ষস। কে বলেছে ওটা ডিভোর্স পেপার? ওগুলো তো আমার অফিসে কিছু বাতিল কাগজপত্র। এত সহজেই তোমাকে ছেড়ে দিব তুমি এটা ভাবলে কি করে জান পাখি? বৃষ্টিকে হ্যাচকা টান দিয়ে আমার বুকের সাথে একদম মিশিয়ে ধরি। তুমি শুধুই আমার, আর সারা জীবন আমারই থাকবে, বুঝেছো? আর কি বললে তখন আমি রাক্ষস? তাহলে তো আজ আর এই রাক্ষসটার কাছ থেকে তোমার রক্ষা নেই। কথাটা বলে বৃষ্টিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওর ঠোঁট জোড়া আঁকড়ে ধরি। তারপর হারিয়ে যাই দুজন দুজনের মাঝে।